এই জিবিএস হচ্ছে পোস্ট ভাইরাল। এই রোগটার টিপিক্যাল যে ফিচার, এটা পা থেকে ওপরের দিকে ওঠে, মানে এর প্যারালিসিস টাইপটা উল্টো। গুলেনবারি একেবারেই ছেলে খেলা করার জিনিস নয়। এই রোগটার মেন খেলাটাই হচ্ছে আর্লি ডায়াগনোসিস। 90%-এর ওপরে এটা রিকভার হয়ে যায়। একের পর এক মৃত্যু। যে রোগটি বহুকাল আগে থেকে পশ্চিমবঙ্গে থাকলেও এবার মৃত্যু নিয়ে চিন্তার ভাঁজ স্বাস্থ্যকর্তাদের মধ্যেও। চিকিৎসকদের একাংশ বলছেন যে জিবিএস অর্থাৎ গুলেনবারি সিনড্রোম নিয়ে আশঙ্কার তেমন কোনো কারণ না থাকলেও পারিপার্শ্বিক যে পরিস্থিতি এবং সাম্প্রতিক যে অবস্থা, তাতে কিন্তু চিন্তার ভাঁজ খানিকটা হলেও থাকতে পারে প্রত্যেকের কপালে। আমার সঙ্গে রয়েছেন অর্কদীপ, ডক্টর অর্কদীপ বিশ্বাস। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এই যে আপনার সঙ্গে আমি কথা বলছি, আমার ড্রপলেট আপনার কাছে যাচ্ছে আসছে, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, এতে কি জিবিএস সিনড্রোম কোনোভাবে ছড়ানোর কোনো সম্ভাবনা থাকতে পারে? কোভিডের পর থেকে বোধহয় সবাই এই আতঙ্কতেই রয়েছে যে কোনো রোগী বোধহয় ড্রপলেটের মাধ্যমে ছড়িয়ে যায়। কিন্তু না, গুলেনবারি একেবারেই ড্রপলেটের মাধ্যমে ছড়ানোর কোনো রোগ নয়। এটা সম্পূর্ণ একটা অটো ইমিউন ডিজিজ। মানে যখন আমাদের শরীরের যে ইমিউনিটি, যার নর্মালি আমার শরীরকে রক্ষা করার কথা ছিল, সে যখন উত্তেজিত হয়ে গিয়ে আমার শরীরকেই ক্ষতি করতে চেষ্টা করে, এটা সেই ধরনের একটা রোগ। সেখানে দাঁড়িয়ে কোভিডের একটা আতঙ্ক, তারপরে জিবিএস নিয়ে আতঙ্ক অনেকে বলছিলেন গুজব, কিন্তু গুজবের মধ্যে দেখা গেল একের পর এক মৃত্যু ঘটছে। এই যে গুলেনবারি সিনড্রোম, তাতে মৃত্যুর কারণ মূলত কী? গুলেনবারি সিনড্রোমে মৃত্যু মেনলি হয় যেটা আমি অলরেডি বললাম। গুলেনবারি সিনড্রোমে যেটা হয় যে এই যে আমাদের শরীরের যে ইমিউনিটি, যাদের নর্মালি এইটার কথা এইটা উচিত ছিল যে আমার শরীরকে প্রোটেক্ট করার, হঠাৎ করে ওরা আমাদের শরীরের নার্ভগুলোকে ধ্বংস করতে শুরু করে দেয়। এবার এরকম নার্ভ ধ্বংস করতে করতে ওরা কী করে, আমাদের ব্রেন বা আমাদের ব্রেনের যে সমস্ত নার্ভগুলো আমাদের শ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করে, মানে এই যে আমি নিচ্ছি ছাড়ছি, এইগুলো ড্যামেজ হয়ে যায়। তো এইগুলো যদি ড্যামেজ হয়, তাহলে খুব স্বাভাবিকভাবে আমরা নর্মালি শ্বাস প্রশ্বাস নিতে পারবো না। আর নর্মালি যদি শ্বাস প্রশ্বাস না নিতে পারি, তাহলে ভেন্টিলেটারে চলে যাব, এবং সেইখান থেকে যদি সেটা কন্ট্রোল না হয়, তাহলে মৃত্যু অবধি হতে পারে। মূলত জিবিএস সিনড্রোমে আক্রান্ত হওয়ার কারণগুলি কী কী? অনেকে বলছেন খাবারের বিষক্রিয়া হতে পারে, অনেকে বলছেন নানান কারণ হতে পারে। অনেকেই জানতে চান যে কারণ কী, মানে কী কারণে এই রোগে আচমকা আপনি আক্রান্ত হব? গুলেনবারি সিনড্রোমকে আমরা ডাক্তারির পরিভাষায় বলি, এটা এক ধরনের অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালিসিস। তার মানে হচ্ছে প্যারালিসিস হয়ে গেছে আমার গোটা হাত পা, এবং সেটা অ্যাকিউট, মানে হঠাৎ করে হয়েছে। এবার এর প্রচুর কারণ আছে। মানে একটা কারণ হতে পারে কোনো ভাইরাস ডাইরেক্টলি করে। এই জিবিএস হচ্ছে পোস্ট ভাইরাল, মানে একটা ইনফেকশান হলো তারপরে এইটা হয়। তো মেনলি খুব কমনলি যেটা এখনও দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি। এইটার একটা ইনফেকশান হলো পেটে, এবং তারপরে কি হচ্ছে, ওইটার এগেনস্টে আমাদের শরীর অ্যান্টিবডি তৈরি করছে, যেরকম আমি বললাম। তো অ্যান্টিবডিগুলোর শুধু উচিত ছিল ওই ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনিকে মেরে থেমে যাওয়া, কিন্তু ওরা থামছে না। ওরা উত্তেজিত হয়ে গিয়ে আমাদের হঠাৎ করে নার্ভগুলোকেও ড্যামেজ করতে শুরু করে দিচ্ছে, আমাদের ব্রেনকে ড্যামেজ করতে শুরু করে দিচ্ছে, যার জন্য আমাদের প্যারালিসিস হচ্ছে এবং শ্বাস প্রশ্বাসে অসুবিধা হয়ে যাচ্ছে। তো এটা মেনলি ওই ইনফেকশনের পরে হয়, যে কোনো ভাইরাল ইনফেকশনের পরেই হতে পারে। তো খুব কমনলি একটা তো বললাম ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, অনেকে চিকেন পক্সের পরে হয়, অনেকের কোনো একটা এমনি মানে লাংসে একটা ভাইরাল ইনফেকশন হলো তারপরে হয়। তো এটা মেনলি একটা পোস্ট ভাইরাল ইভেন্ট। আমি একেবারে সাধারণভাবে যদি বোঝার চেষ্টা করি, আমি কি করে বুঝবো যে আমি জিবিএসে আক্রান্ত হচ্ছি, বা আমি সচেতনতার কথা বা সতর্কতার কথা আপনারা বলছেন, চিকিৎসক হিসেবে আপনি কী বলবেন? মানে কী উপসর্গ দেখা দিলে বোঝা যাবে যে জিবিএসে আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে? প্রথম কথা এইটা আমি সবার আগে বলে দিই যে এরকম ব্যাপার কিন্তু একেবারেই নয় যে জিবিএস মুড়িমুড়কির মতো হবে। তাহলে তো এতদিন ধরে সবারই ছোটোবেলা থেকে পেট খারাপ হচ্ছে, জ্বর সর্দি কাশি হচ্ছে, সবারই তাহলে প্যারালিসিস হয়ে যেত। এরকম হয় না। এটা একদম টিপিক্যাল কিছু জিনের, মানে যদি স্পেসিফিক্যালি বলি এইচএলের জিনের কিছু ভ্যারাইটি রয়েছে। তো ওই পার্টিকুলার জিনগুলো যে সমস্ত মানুষদের মধ্যে থাকে, তাদের চান্সেস বেশি থাকে। এরকম নয় যে সবার শরীরেই একটা ভাইরাল ইনফেকশন হলো তারপরে প্যারালিসিস হয়ে যাবে। এবার যেহেতু বললাম যে এই রোগটা একটা অ্যাকিউট রোগ, মানে হঠাৎ করে হয়, তাই খুব একটা যে আমরা আগে থেকে যে বুঝবো তা নয়। তবে হতে পারে, যেটা মানে খুব কমনলি হয়, একদিনে তো আর প্যারালিসিস হবে না। যেরকম এইটা হয় হচ্ছে নিচ থেকে শুরু হয়, পা থেকে শুরু হয়ে ওপর দিকে ওঠে প্যারালিসিসটা। তো ইনিশিয়ালি হতে পারে যে পাটা একটু মনে হচ্ছে ঝিনঝিন করছে, অবশ হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, কিংবা হাত পাত নাড়াতে অসুবিধা হচ্ছে। মোট কথা নার্ভের কোনো একটা সিমটম আছে। সেই জন্য আমি অ্যাটলিস্ট এই টাইমে বলবো, যেহেতু এই সময় প্রচুর গুলেনবারি হচ্ছে চারদিকে, বা খবর আসছে অ্যাটলিস্ট, তাহলে আমি অ্যাটলিস্ট এইটা বলবো যে এই সময় যদি কারুর একটা ভাইরাল ইনফেকশন হয়, সেটা জ্বর সর্দি কাশি হোক, চিকেন পক্স হোক, কিংবা পেট খারাপ হোক, তাহলে অ্যাটলিস্ট তার পরের 4 সপ্তাহ একটু কনসাস থাকতে, যে আমার কোনো
হাত পায়ে চাড়াতে অসুবিধা হচ্ছে না তো, ঝিনঝিন করছে না তো, কোথাও কোথাও একটু অবশ হয়ে যাচ্ছে না তো, এরকম যদি কোনো একটা নিউরোলজিক্যাল সিমটম আমার মনে হয় এবং তার আগে আমার একটা ভাইরাল কোনো একটা ইভেন্ট হচ্ছে, তাহলে ইমিডিয়েটলি আইদার কোনো একটা মেডিসিন অথবা নিউরোলজিস্টের কাছে গিয়ে কোনো ডাক্তারবাবুকে অবশ্যই এটা ইমিডিয়েটলি দেখানো উচিত। কারণ এই রোগটার মেন খেলাটাই হচ্ছে আর্লি ডায়াগনোসিস। যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি তাহলেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিকভার হয়ে যায় এবং ট্রিটমেন্টেও আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রথম কোন পরীক্ষা দিয়ে সাধারণ মানুষ প্রাথমিকভাবে বুঝবেন যে তিনি জিবিএস আক্রান্ত হয়েছেন? কোন পরীক্ষা করারও ভীষণ বড় প্রয়োজন? না, এইখানে ব্যাপারটা হচ্ছে যদি আমাকে একদম শিওর শট বলতে হয় যে গুলেনবাড়ি হয়েছে কি হয়নি, তার অনেক টেস্ট আছে, মানে সেটাতে জন্য আমাকে সেই শিরদাঁড়া থেকে রস বার করেও দেখতে হবে এবং সেখানেও একটা প্রোটিন সেলের একটা মানে বড় গল্প আছে, আমি ওইসবে যাচ্ছি না। কিন্তু এটা এরকম না যে মানুষ এমনি বুঝে যাবে। তবে এটা আমি একটাই জিনিস বলছি, একটা ভাইরাল ইনফেকশন হলো, তারপরে হঠাৎ করে প্যারালিসিস হলো এবং এটা টিপিক্যাল যে ফিচার, এটা পা থেকে ওপরের দিকে ওঠে, মানে আগে পা হয় পরে হাতের দিকে ওঠে, এইটা একটা ফিচার। এবং এটা যেরকম বললাম, এটা একটা ফ্ল্যাসিড প্যারালিসিস, মানে কিছু কিছু প্যারালিসিস কী হয়, হাত ফাত একদম শক্ত হয়ে যায়, মানে একদম টেনে ধরে রয়েছে। এখানে উল্টোটা হয়, মানে একদম ল্যাথপ্যাথ করে, মানে পাটা এরকম তুললে পড়ে যাবে, মানে এর প্যারালিসিস টাইপটা উল্টো। তাই আপনাকে যদি ডায়াগনোসিস করতে হয়, এটা ঘরে বসে ডায়াগনোসিস কিন্তু করা যাবে না, এর জন্য কিন্তু ইউ হ্যাভ টু গো টু আ হসপিটাল। আমরা অনেকেই খানিকক্ষণ বসে থাকার পরে পা ঝিনঝিন করে, পা অবশ হয়ে যায়। অনেকে বসে থাকলে একেবারে পা নাড়াতে পারে না, ঝিনঝিন করেন। রাতের বেলা শুলেই ঝিনঝিন করেন। দিনের পর দিন চলে আসছে। সেক্ষেত্রে দাঁড়িয়েও কি জিবিএস আক্রান্ত তিনি হয়েছিলেন এরকম কোনো সম্ভাবনা থাকতে পারে? ভয় পাওয়ার কোনো কারণ থাকতে পারে? না না, এর সঙ্গে জিবিএসের কোনো সম্পর্ক নেই। এটা তো কমনলি যদি নার্ভ একটা কেউ অনেকক্ষণ ধরে বসে রয়েছে, তার নার্ভ ওখানটা কম্প্রেস হচ্ছে, তার জন্য তার অনেকক্ষণ বসে রয়েছে, সেখানে নার্ভ কম্প্রেশন হচ্ছে, তার সঙ্গে জিবিএসের কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ একটা আলাদা রোগ, এটা একটা অটোইমিউন রোগ। এবং আমি বারবার যেটা সবাইকে বলছি, এটা কিন্তু একদমই আনকমন রোগ নয়। হয়তো সবাই এখন এই রোগটার কথা শুনছে, আমরা মেডিকেল কলেজে এটা বহুবার দেখেছি। ইভেন আমার এমডি মেডিসিনের ফাইনাল এক্সামে এটা আমার কেস ছিল, মানে আমাকে একটা পেশেন্টটা দেওয়া হয়েছিল, তার জিবিএস ছিল, মানে আমাকে সেটা আইডেন্টিফাই করে পরীক্ষা দিতে হয়েছিল। তো এটা কোনো নতুন রোগ নয়, এটা হয় এবং বেশিরভাগ 90%-এর ওপরে এটা রিকভার হয়ে যায়। বাকি 10%-এর ক্ষেত্রে অসুবিধা হয়, কারোর ভেন্টিলেটার লাগে। তো সেই ক্ষেত্রেও যদি আর্লি ডায়াগনোসিস করা যায় তাহলে কিন্তু খুব ভালো হবে। মানে মেন আমি যেটা বলছি, জিবিএসকে দেরি করা যাবে না, মানে আমার পা অবশ হয়ে গেল, আমি বাড়িতে রইলাম, আমি এদিক ওদিক গেলাম, সেটা না করে সরাসরি একটা মেডিকেল কলেজ বা একজন মেডিসিন কিংবা নিউরোলজিস্টের কাছে ইমিডিয়েটলি যাওয়া দরকার। সরকারি মেডিকেল কলেজগুলোতে পরীক্ষা নিরীক্ষা করতে বা চিকিৎসার খরচ তাও মানানসই, কিন্তু বেসরকারিভাবে বা এই চিকিৎসার যে খরচ, বিপুল পরিমাণে টাকা লাগে। বিভিন্ন রকমের পার্ট রয়েছে, 4 রকমের বিভিন্ন ভাগ বলা হয়। সেখানে দাঁড়িয়ে এই খরচ এবং সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষের এই রোগে আক্রান্ত হওয়া, এই ক্রাইসিসটা কীভাবে সামাল দেওয়া সম্ভব বলে আপনার মনে হয়? একদমই সেই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের জন্যই সরকার থাকে। তো এখানে একমাত্র ভূমিকা সরকারের। এর যেটা মেন ওষুধ, যেটা আমরা অনেকেই মনে হয় নামই বলতে চাই না, বাট এখন মনে হয় সবাই জেনে গেছে, ইমিউনোগ্লোবিউলিন যে ইনজেকশানটা। অবভিয়াসলি আমি সরকারকে অনুরোধ করব সেটা যেন সমস্ত সরকারি হাসপাতালে অ্যাভেলেবেল থাকে, যে এবং সেটা যাতে সরকারের যে বিভিন্ন স্বল্প মূল্যের ওষুধের দোকান আছে সেখানে যাতে পাওয়া যায়, যাতে কেউ বেসরকারি থাকলেও সেই ওষুধটাকে যদি ইউজ করতে পারে। আর সরকারের তো বিভিন্ন স্বাস্থ্যসাথী এই সব প্রকল্প রয়েইছে। তো আমি চাইবো যে যেহেতু ওই ওষুধটা খুব দামি ওষুধ এবং এর ট্রিটমেন্ট এবং অনেক সময় প্লাজমা ফেরেসিস করতে হয়, তো এই ব্যাপারগুলো যেহেতু দামি প্রসেস, একমাত্র হেল্প সরকার করতে পারে, আর তো কেউ করতে পারে না। জিবিএস রোগটি একেবারে নতুন নয়, মানে পুরনো, আগেও ছিল পশ্চিমবঙ্গে, শুধু নয় ভারতবর্ষে, পৃথিবীতে ছিল। সেখানে দাঁড়িয়ে আগের বিষয়টার এখন যে এপিডেমিক হয়ে যাওয়া, এর ডিফারেন্সটা কি? কেন আচমকা এরকম মৃত্যুর সম্ভাবনা বাড়ছে, একের পর এক লোক আক্রান্ত হচ্ছে, কোনো কারণ খুঁজে পাচ্ছেন চিকিৎসকরা? এইটা আমি এটা নিয়ে কেউ এক্ষুনি বলতে পারবে না, কারণ এটা নিয়ে তো এটা স্টাডি করতে সময় লাগে। আমার মেডিসিনের পড়াশোনা থেকে আমি একটা ধারণা করতে পারি যে এটা যেহেতু একটা অটো ইমিউন রোগ, যেটা বললাম যে আমার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছিল ওই ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনিকে মারার জন্য, হঠাৎ করে ওগুলো নার্ভকে মারতে শুরু করে দিল। তার কারণ হচ্ছে আমাদের শরীরে কিছু জিন। এইবার যেটা হয়েছে এখনকার দিনে, কেন এটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে বা কী হচ্ছে, একটাই আমার ব্যাখ্যা তার মনে পড়ে, যে আমাদের জেনেটিক চেঞ্জ হয়েছে। এই যে পরিবেশ দূষণ, এত আলট্রাভায়োলেট রে ঢুকছে, এত পলিউশন, তো অবভিয়াসলি তার জন্য আমাদের জেনেটিক সেই কিছু পরিবর্তন হয়েছে, যার জন্য অবভিয়াসলি এখনকার দিনে আপনিও দেখবেন যে এই বিভিন্ন অটোইমিউন রোগ, শুধু এটা নয়, এসএলই, লুপাস আমরা যেটাকে বলি, কিংবা অন্যান্য রিউমাটয়েড আর্থ্রাইটিস, কিংবা ক্যান্সার, মানে যে কোনো জেনেটিক রোগ আপনি দেখুন আজ থেকে 50 বছরের থেকে এখন বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? তার বড় কারণ এই পরিবেশের একটা পরিবর্তন হয়েছে, যেটা আমাদেরকে অনেক বেশি ভালনারেবল করে দিচ্ছে এই ধরনের রোগগুলোর থেকে। এটা আমার মনে হয়, ভুলও হতে পারি, তবে এটা নিয়ে এখন অবভিয়াসলি রিসার্চ দরকার যে কেন হঠাৎ করে এই বছর হলো এবং এক পার্টিকুলারলি বেশি করে কেন দেখা যাচ্ছে। তবে অবভিয়াসলি
মেন কারণ আমরা সবসময় বলি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং জেনেটিক ফ্যাক্টর। একেবারে সংক্ষেপে যদি তিনটে বিষয় বুঝিয়ে দেন যে সাধারণ মানুষ একেবারে যারা লেম্যান তারা জিবিএস আক্রান্ত হচ্ছেন কিনা, কোন কোন উপসর্গ দেখলে তারা সতর্ক হবেন, কোন কোন বিষয়গুলি তারা সাবধানতা অবলম্বনের জন্য মানবেন, এবং যদি সেটা আক্রান্ত হন তারা বুঝতে পারেন তারা প্রথমত প্রাথমিকভাবে কী কী করবেন। প্রথমে বলি যে কী করে গেস করবেন যে গুলেনবারি হচ্ছে কি হচ্ছে না। তো অলরেডি বললাম এটা একটা পোস্ট ইনফেকশাস ইভেন্ট, মানে নিশ্চয়ই তার আগে উইদিন 1 to 4 উইকস, 1 থেকে 4 সপ্তাহের মধ্যে কোনো না কোনো একটা কিছু হয়েছে, নয় পেট খারাপ হয়েছে, নয় চিকেন পক্স হয়েছে, নয় জ্বর সর্দি কাশি, কিছু একটা হয়েছে, অনেক সময় নাও হতে পারে। এবং তারপরে একটা নার্ভের একটা সমস্যা, এবং যেরকম বললাম এটা মেনলি পা থেকে শুরু হয় এবং ওপর দিকে ওঠে। তো দেখা যাবে যে পায়ে একটা অসুবিধা হচ্ছে, ঝিনঝিন করছে, হঠাৎ করে পা তুলতে মনে হচ্ছে জোর কমে গেছে, এই সমস্ত সমস্যাগুলো হচ্ছে। তো এটাই একমাত্র বোঝার উপায়, এবং মাথায় ক্লিক করবে ওটা ভেবে যে আমার কি 1 থেকে 4 সপ্তাহের মধ্যে কোনো কিছু একটা হয়েছিল, পেট খারাপ বা জ্বর সর্দি কাশি বা চিকেন পক্স এই জাতীয়, এটা একটা গেল। দ্বিতীয় যেটা ছিল যে সাবধানতা কী করে, মানে গুলেনবারিকে আমি আটকাবো কীভাবে। আমি অলরেডি বললাম এটা একটা অটোইমিউন রোগ, মানে আমাদের অ্যান্টিবডি যখন আমাদের নার্ভকে মারছে, ওই রকমভাবে আটকানো এটা যাবে না। একটাই উপায় সেক্ষেত্রে আছে, আপনি এই অ্যান্টিবডিটা তৈরিই হতে দেবেন না। এখন যে কারণে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে পেট খারাপের জন্য, তাহলে এখন আপনি অবশ্যই এমন কিছু করবে, মানে চেষ্টা করুন না করার যাতে আপনার পেট খারাপ হয়। অর্থাৎ আপনি একটু হাইজিন মেনটেন করুন, প্রপারলি হ্যান্ড ওয়াশ করুন, হাত ধোয়াটা ভালো করে করুন, চেষ্টা করুন রাস্তার একদম কাটা ফল এই সমস্ত জিনিসগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করা যায়। কারণ আপনার শরীরে যদি ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি না ঢোকে তাহলে অ্যান্টিবডিও তৈরি হবে না, আর অ্যান্টিবডি নার্ভকে গিয়েও মারবে না। তাহলে এটা হচ্ছে একটা প্রিভেনশনের উপায়, তবে সেটা কতটা রিয়েলিস্টিক আমি সেটা বলতে পারবো না, যে এখন কেউ বাইরের খাবে না সেটা তো আমি বলতে পারবো না, বাট এটা একটা উপায়। আপনার তরফ থেকে যতটা করতে পারেন হ্যান্ড ওয়াশ, আমি বলবো হ্যান্ড ওয়াশ, এবং যতটা সম্ভব আপনার তরফে হাইজিন মেনটেন করা যায়। আর 3 নম্বর কী করবেন, গুলেনবারি এটা একেবারেই এটা টার্সিয়ারি কেয়ার হসপিটালে যেতে হবে, কারণ গুলেনবারি একেবারেই ছেলেখেলা করার জিনিস নয়। এটা কোনো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা এরকম লেভেলে এটা চিকিৎসা হওয়া সম্ভব না, কারণ এটাতে প্রয়োজনীয় ভেন্টিলেটর সাপোর্ট লাগতে পারে, এটাতে প্রয়োজন হলে ওই ইমিউনোগ্লোবিউলিন ইঞ্জেকশন লাগতে পারে। তাই অবভিয়াসলি আপনাকে দেরি না করে আপনাকে কোনো না কোনো মেডিকেল কলেজে অবশ্যই যেতে হবে, এবং সেখানে গিয়ে আপনাকে চিকিৎসা করাতে হবে, এবং ইমিডিয়েটলি যেতে হবে। এখানে কোনো দেরি করা যাবে না, কারণ আমি বারবার বলছি আর্লি ডায়াগনোসিস ইজ দ্য মেন থিং। অর্ঘদীপ বিশ্বাস বলছেন বারবার সচেতনতা যেমন থাকবে, সতর্কতা যেমন থাকবে, তেমনই খাবার দাবারের ক্ষেত্রেও খানিকটা সচেতন হলেই এই যে রোগ অর্থাৎ জিবিএসের কথা বলা হচ্ছে তা কিন্তু খানিকটা এড়িয়ে ফেলা যায়। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে নবেন দাস, সংবাদ প্রতিদিন .in।